আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশ পেইন অ্যান্ড প্যারালাইসিস রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে বরাবরের মতোই আমাদের এই ফিজিওথেরাপি বিষয়ক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানে আমি আছি সামিয়া আক্তার সুর। আজকে আমাদের আলোচনার বিষয় থাকছে ফিজিওথেরাপি প্রফেশনাল কোর্স কারিকুলাম। আমাদের সাধারণ মানুষের মধ্যে ফিজিওথেরাপি বিষয়ে কমন যে কনফিউশনে তৈরি হয় সেটা হচ্ছে ফিজিওথেরাপিতে একটি ডিপ্লোমা কোর্স নাকি ফিজিওথেরাপি একটি প্রফেশনাল কোর্স। আজকে এই বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ পেইন অ্যান্ড প্যারালাইসিস রিহ্যাবিলিটেশন সেন্টারের সিনিয়র ফিজিওথেরাপিস্ট ডাক্তার মোহাম্মদ ইয়াসিন আলী স্যার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। স্যার, ফিজিওথেরাপি তো একটি 5 বছরের প্রফেশনাল কোর্স স্যার, যেখানে আমরা 4 বছর একাডেমিক পড়াশোনা করি এবং 1 বছর ইন্টার্নশিপ করতে হয়। স্যার, এই বছরগুলিতে আমরা কি কি বিষয় নিয়ে পড়াশোনা করি বা কি কি শিখি স্যার, এই বিষয়ে যদি আমাদের বলতেন। ধন্যবাদ আপনাকে। আহ, আপনি যে প্রথমে যে কথাটা বললেন যে আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে আসলে ফিজিওথেরাপি কি শুধু ডিপ্লোমা কোর্স নাকি এটি কোনো প্রফেশনাল কোর্স। এই বিষয়টা নিয়ে মানুষের মধ্যে একটা দেখা যাচ্ছে যে একটা বিভ্রান্তিকর ধারণা থেকে থাকে বা হয়ে থাকে। তো এই বিষয়টা আমি প্রথমে যদি ক্লিয়ার করি, তো আসলে ডিপ্লোমা কোর্স হচ্ছে ফিজিওথেরাপিতে ডিপ্লোমা কোর্স আছে, এবং ফিজিওথেরাপিতে দেখা যাচ্ছে কি যে এটা একটা প্রফেশনাল কোর্স। ডিপ্লোমা কোর্স কোনটা? সেটা হচ্ছে যে এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ করার পরে হচ্ছে যে বিভিন্ন ইনস্টিটিউট, মানে হচ্ছে যে টেকনোলজি ইনস্টিটিউটে, তো এই কোর্সটি পরিচালনা করা হয়, যে হচ্ছে ডিপ্লোমা কোর্স। এটা 4 বছর বা 3 বছরের একটা কোর্স, যেটা হচ্ছে যে আপনার ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজিস্ট বলা হয় ফিজিওথেরাপি। তো এই কোর্সটি হচ্ছে এসএসসি পরীক্ষার পরে পাশ করার পরে এটি মূলত এই কোর্সটি করা হয়। আর যেটা বললেন যে ফিজিওথেরাপিতে যে প্রফেশনাল যে কোর্সটি, গ্রাজুয়েশন যে কোর্সটি, সেটি হচ্ছে আপনার এটি ইন্টার কমপ্লিট করে বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই একটা ভালো মানের একটা দেখা যাচ্ছে যে রেজাল্ট নিয়ে এই কোর্সটিতে ভর্তি হতে হয় বা এই কোর্সটি করা হয়, যেটা হচ্ছে গ্রাজুয়েশন কোর্স। এবং এটার পরে যেটা আপনি বললেন যে আহ, এই কোর্সটিতে কি কি পড়ানো হয় বা কি কি বিষয়ে পড়ানো হয়। তো যেহেতু এটি একটি মেডিকেল সায়েন্সের একটি কোর্স, হ্যাঁ, কোর্স কারিকুলাম, তো এখানে মেডিকেল বিষয়ে পড়াশোনা করা হবে, এটাই স্বাভাবিক। তো এখানে আসলে দেখা যাচ্ছে যে একটা যেহেতু এটা একটা স্বাধীন স্বতন্ত্র একটা প্রফেশনাল কোর্স, তো সেখানে দেখা যাচ্ছে একজন হিউম্যান বডিতে একজন হিউম্যান বডিতে কি কি রয়েছে, হ্যাঁ, সেই বিষয়গুলো কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে এবং ডিটেলস খুব ভালোভাবেই পড়াশোনা করতে হয়। তো এই বিষয়টাতে দেখা যাচ্ছে যে এই যে প্রফেশনাল কোর্সটি 5 বছরের একটি কোর্স, তো এই কোর্সটিতে 4 বছর একাডেমিক এবং 1 বছর ইন্টার্নশিপ। তো এই 4 বছর একাডেমিকের ফার্স্ট বছর, মানে প্রথম বছরে যে সাবজেক্ট বা বিষয়গুলো পড়ানো হয়, তো একটা হিউম্যান বডি সম্পর্কে খুব ভালোভাবে জানার জন্য অবশ্যই অ্যানাটমি করতে হবে। এখানে অ্যানাটমি, ফিজিওলজি, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার কি বলে হচ্ছে বায়োকেমিস্ট্রি, তারপর হচ্ছে আপনার কমিউনিটি মেডিসিন, হ্যাঁ, এই বিষয়গুলো পড়ানো হয়। সাথে দেখা যাচ্ছে যে একটা হিউম্যান বডির মোবিলিটি, হ্যাঁ, মোবিলিটি সম্পর্কে বা কি কি মুভমেন্ট হয়, হ্যাঁ, এই বিষয়গুলো জানার জন্য কাইনেসিওলজি, হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যেহেতু এই প্রফেশনটা হচ্ছে ফিজিওথেরাপি প্রফেশন, তো এই প্রফেশনে দেখা যাচ্ছে যে বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। তো ফার্স্ট ইয়ার থেকেই কিন্তু এই বিষয়টা সম্পর্কে পড়ানো হয়, যেমন হচ্ছে আপনার থেরাপিউটিক এক্সারসাইজ, হ্যাঁ, তারপর হচ্ছে ইলেকট্রোথেরাপি, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু মানে পড়ানো হয়। এবং দেখা যাচ্ছে দ্বিতীয় ইয়ারে বা এরপর ফার্স্ট ইয়ার থেকেও কিন্তু ফিজিওলজি পড়ানো হয়, হ্যাঁ, একটা বডির কি কি মেকানিজম হচ্ছে, মানে কি কি ফাংশনাল অ্যাক্টিভিটি হচ্ছে, সেই বিষয়গুলো জানার জন্য। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে এই যে প্যাথোলজিক্যাল যে একটা কন্ডিশন থেকে থাকে শরীরের মধ্যে বিভিন্ন, তো এই প্যাথোলজিক্যাল বিষয়গুলো পড়ানোর জন্য দেখা যাচ্ছে যে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হ্যাঁ, জেনারেল, আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন ফিজিওথেরাপিটা হচ্ছে একটি কি কম্বাইন্ড ট্রিটমেন্ট, মানে অনেক কিছু বিষয়ে কিন্তু নলেজ রাখতে হয়। হুম,
অনেক বিষয়ে নলেজ রাখতে হবে, কেননা একজন পেশেন্ট যখন আপনার কাছে আসবে, আপনাকে তাকে বিভিন্ন দিক থেকে কি করতে হবে, হ্যাঁ, অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ করে তাকে প্রপার যে আপনি অ্যাসেসমেন্ট করবেন, তার ইন্ডিকেশন কোনটা, ইন্ডিকেশন তার যে ব্যাড সব দিকটাই কিন্তু বিবেচনা করে আপনাকে দেখে তারপর ওর রোগ নির্ণয় করতে হবে। তো সেই বিষয়ে দেখা যাচ্ছে যে আরো এখানে যেমন আপনার জেনারেল সার্জারি, হ্যাঁ, তারপর হচ্ছে থেরাপিউটিক রিলেটেড আরো অনেক সাবজেক্ট আছে। তো এই বিষয়গুলো মানে সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ারে পড়ানো হয়। এরপর থার্ড ইয়ারে যখন আমরা এই যে বিষয়গুলো পড়ানো হয়, তো থার্ড ইয়ারে দেখা যাচ্ছে যে অর্থোপেডিক মেডিসিন, হ্যাঁ, অর্থোপেডিক মেডিসিন মানে একটা পেশেন্টের আমরা যে বিভিন্ন থেরাপিউটিক মানে এক্সারসাইজের মাধ্যমে এবং বিভিন্ন হচ্ছে আপনার ম্যানুয়াল ট্রিটমেন্ট প্রদান করে থাকি। তো এই যে এই বিষয়গুলো এই সাবজেক্টের মাধ্যমে পড়ানো হয়। এবং এখানে আপনার হচ্ছে যে থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে আপনার ফার্মাকোলজি, 2 ইয়ারে ফার্মাকোলজি আছে। এবং একটা পেশেন্টকে যে দেখা যাচ্ছে যে বিভিন্ন মেডিসিন ইয়েরা স্পেশালিস্টরা মেডিসিন সাজেস্ট করে। তো একটা পেশেন্ট যখন আপনার কাছে আসবে, তো সেই জায়গা থেকে আপনি যখন একটা পেশেন্টকে অ্যাসেস করবেন, তো কোন ওষুধটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা, তার মানে সেটা আসলে কতটুকু প্রয়োজন বা প্রয়োজন আছে কিনা, হ্যাঁ, সেই বিষয়গুলোও কিন্তু এই আমাদের এই প্রফেশনে থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে সেটা সম্পর্কে ধারণা দেওয়া হয়। এবং এখানে দেখেন যে আপনার রিহ্যাবিলিটেশন মেডিসিন, রিহ্যাবিলিটেশন মেডিসিন মানে কি, একটা পেশেন্টকে পূর্বের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার সে বিষয়ে কিন্তু এখানে ধারণা দেওয়া হয়, হ্যাঁ, এবং পড়ানো হয়। এবং এখানে আপনার হচ্ছে যে টিচিং মেথোডোলজি আছে, যেটা আপনি যদি এই প্রফেশন থেকে বের হয়ে দেখা যাচ্ছে যে আপনি যদি টিচিং মানে শিক্ষকতা করতে চান, তাহলে আপনাকে কি কি বৈশিষ্ট্যগুলো রাখতে হবে সে বিষয়ে কিন্তু ধারণা দিতে হবে। এই যে এই বিষয়ে প্রফেশনাল ইয়েটা শেষ করে আপনি যখন দেখা যাচ্ছে যে এখানে একটা প্রফেশনাল লাইফে আপনি প্র্যাকটিস করতে যাবেন, তখন আপনার কি কি আপনার বিষয়ে নলেজ রাখতে হবে, এখানে কিন্তু প্রফেশনাল এথিক্স সম্পর্কেও কিন্তু এ বিষয়ে ধারণা দেওয়া হয়ে থাকে। এবং সবচেয়ে আরো একটি ব্যাপার হচ্ছে এই যে এখানে সব মিলিয়ে আপনার প্রায় হচ্ছে যে 6,000 মানে 200 মার্কসের টোটাল এই 4 বছরে কিন্তু 6,200 মার্কসের একটা পরীক্ষা দিয়ে, হ্যাঁ, 4টা প্রব কমপ্লিট করে তারপর আপনাকে কিন্তু উত্তীর্ণ হতে হবে। এবং উত্তীর্ণ হয়ে তারপর আপনি একজন প্রফেশনাল হিসেবে মানে মানে সামনে এগিয়ে যাবেন। এবং এরপর কিন্তু আপনাকে এটা প্র্যাকটিক্যালি করার জন্য আপনার হচ্ছে যে 1 বছর ইন্টার্নশিপ করতে হয়। তো এখানে সবচেয়ে আরো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই যে এখানে কিন্তু থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে রিসার্চ একটা সাবজেক্ট, হ্যাঁ, রিসার্চ, যেটা থার্ড ইয়ারে হচ্ছে যে আপনার রিসার্চ এন্ড মেথোডোলজি, যেটা সম্পর্কে রিসার্চ সম্পর্কে বেসিক কিছু ধারণা দেওয়া হয়। এবং এরপরে ফোর্থ ইয়ারে গিয়ে কিন্তু এটা অ্যাপ্লাই করতে হয় খুব মানে এইভাবে হিউজ আকারে, মানে একটা গবেষণা মূলক একটা কন্ডিশন নিয়ে, হ্যাঁ, যেমন হচ্ছে যে আপনি এক্সপেরিমেন্টাল, অবজারভেশনাল, এই যে রিসার্চের ব্যাপারটা, এই ব্যাপারটা আপনাকে কিন্তু কমপ্লিট করতে হয়। তো এই সব মিলিয়ে কিন্তু এই প্রফেশনে মানে হিউজ একটা কিন্তু পড়াশোনা করেই কিন্তু এই প্রফেশনে কমপ্লিট করতে হয়। হ্যাঁ, এবং এই প্রফেশনটা হচ্ছে একটা গ্রাজুয়েশন মানে গ্রাজুয়েশন মানে গ্রাজুয়েট ইয়ে প্রফেশন। তো এটা এবং ডিপ্লোমা হচ্ছে যে আপনার সহকারী একটা মানে কোর্স। আর এটা হচ্ছে আপনার কি মানে ফার্স্ট ক্যাটাগরির একটা কোর্স, যেটা একজন পেশেন্টকে কিন্তু আহ, কি করে যে অ্যাসেস করে, ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট প্রদান করার মধ্যে ইয়ে থাকে। তো এই এটাই হচ্ছে আমাদের মধ্যে একটা কাজ করে যে আসলে এই প্রফেশনে কি পড়াশোনা করা হয়। এই প্রফেশনে আসলে এটা কি ডিপ্লোমা কোর্স কিনা, নাকি আবার এটা কোনো প্রফেশনাল কোর্স, আসলে দুইটা আলাদা জিনিস। হ্যাঁ, একটা হচ্ছে ডিপ্লোমা কোর্স, সেটা সহকারী হিসেবে কাজ করা হয়। আর এটা হচ্ছে আপনার একটা প্রফেশনাল কোর্স। হ্যাঁ, এটাই আর কি। ধন্যবাদ স্যার। স্যার আপনি রিসার্চ নিয়ে বললেন, মানে হ্যাঁ আমরা হচ্ছে থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, থার্ড ইয়ারের রিসার্চ মেথোডোলজি নিয়ে পড়াশোনা করি 1 বছর, তারপরে ফাইনাল ইয়ারে গিয়ে আমাদের সেটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে একটা কমপ্লিট রিসার্চ কমপ্লিট করে থিসিসটা আমরা সাবমিশন করি।
স্যার এখানে দেখা যায় যে আমাদের অনেক হার্ড ওয়ার্ক করতে হয়, আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের কাছে যেতে হয়, বিভিন্ন ডিজিজ কন্ডিশন নিয়ে কাজ করতে হয়, ডাটা কালেকশন করতে হয়। অনেকে দেখা যায় যে আউট অফ সিটি মানে ঢাকা সিটি বিভিন্ন রুরাল এরিয়াতে যাচ্ছে বা অন্যান্য ডিস্ট্রিক্ট গুলাতে যাচ্ছে, ওখানে গিয়ে তারা মানে ডাটা কালেকশন করে নিয়ে আসছে। তো স্যার আমরা এত যে হার্ড ওয়ার্ক করতেছি, স্যার এই রিসার্চের গুরুত্ব আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। খুবই একটা কঠিন গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে একটা প্রফেশনে আপনার একটা সাবজেক্ট রিসার্চ যেখানে খুবই হার্ড ওয়ার্ক করতে হয়, এবং দেখা যাচ্ছে যে রিসার্চটা করার জন্য বা কমপ্লিট করার জন্য সুপারভাইজাররা অনেক প্রেশার দিয়ে থাকেন, এবং অনেক কারেকশন দিয়ে থাকেন, বারবার ভুল ভুল এইটা ভুল, এটা কারেকশন করে নিয়ে আসো, ডাটা ঠিক হয়নি, ডাটা আবার ঠিক করে নিয়ে আসো। জি স্যার। মানে অনেক হার্ড ওয়ার্ক করতে হয়, আসলে ঠিকই বলছেন। তো এটা আসলে দেখা যাচ্ছে, দেখেন রিসার্চটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা খুবই মানে কি বলবো, খুবই একটা গুরুত্বপূর্ণ মানে বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা। দেখেন আমরা এই রিসার্চটা এই যে শুরু থেকে, এটা কিন্তু পরবর্তীতে আমরা যখন পোস্ট গ্রাজুয়েশন করতে যাই, তখন কিন্তু এটা খুব মানে বাধ্যতামূলক বা খুব আরো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় আর কি। যে এটা না করলে, যেমন আমাদের কিছু পোস্ট গ্রাজুয়েশন কিছু কোর্স রয়েছে যেগুলোতে এটা অবশ্যই করতে হয়। তো সেটা আমরা দেখা যাচ্ছে গ্রাজুয়েশন কোর্স থেকে এটা কিন্তু আমরা সেই বিষয়টা জেনে বা ধারণা নিয়ে যাই। যেহেতু এটা একটা ফিজিওথেরাপিটা হচ্ছে একটা কি আহ, আপনার হচ্ছে সায়েন্টিফিক ট্রিটমেন্ট, খুবই অথেন্টিক। মানে আপনি একটা পেশেন্টকে ট্রিটমেন্ট প্রদান করবেন, কিন্তু এই যে ট্রিটমেন্ট দিচ্ছেন এটা শুধু এমনটা না যে মন চাইলেও একটা পেশেন্টকে আমি যেমন তেমন করে ট্রিটমেন্ট দিলাম, এটা কিন্তু একেবারেই না। এটা কিন্তু মানে একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা এভিডেন্স বেস এবং অথেন্টিক ট্রিটমেন্ট প্রটোকল, হ্যাঁ, ট্রিটমেন্ট প্রফেশনাল। তো এটা আপনি দেখেন, এই যখন আপনি রিসার্চ এই সাবজেক্টটা থেকে কমপ্লিট করে আপনি প্রফেশনাল কমপ্লিট করলেন, এরপর আপনি এই যে একটা রিসার্চ নিয়ে বা একটা বিষয় নিয়ে যে আপনি গবেষণা করলেন, সেটা আপনি পরবর্তীতে কিন্তু এটা বিভিন্ন জার্নালিস্টে আপনি কিন্তু পাবলিশ করতে পারছেন। হ্যাঁ, আপনার যদি রিসার্চটা বা আপনার যদি এই আহ, যে থিসিসটা যদি আপনার খুব অ্যাপ্রোপ্রিয়েট, খুব ভালো হয়, তাহলে আপনি কি সেটা আহ, বিভিন্ন জার্নালিস্টে পাবলিশ করতে পারছেন। তো পাবলিশ করলে মূলত কি হবে? হুম, পাবলিশ করলে দেখা যাচ্ছে এটা একটা বেনিফিট আসে, যে আপনি এই পাবলিশ যে করলেন, করার পর আপনার যদি এটা বিশ্বের যে আপনার ইনস্টিটিউট গুলো আছে, হ্যাঁ, যে এই রিসার্চ ইনস্টিটিউট গুলো আছে, সেগুলোতে যদি আপনার এটা গ্রহণযোগ্যতা পায়, এবং আপনি যদি তাদের মানে হচ্ছে মানসম্মত একটা রিসার্চ করতে পারেন, তাহলে এটার এভিডেন্স আপনি কি করতে পারবেন? হ্যাঁ, আপনি আহ, অনেক বড় বড় হচ্ছে যে ইউনিভার্সিটি গুলাতে, হুম, যেমন হচ্ছে যে আমেরিকা, কানাডা, হ্যাঁ, এই 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 দেশের ইউনিভার্সিটি গুলাতে আপনি স্কলারশিপ নিয়ে আপনি কিন্তু সেখানে পড়াশোনা করতে পারছেন হাই ডিগ্রি নেওয়ার জন্য। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি বিভিন্ন গবেষণামূলক প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এই রিসার্চের এই এভিডেন্সটা দিয়ে আপনি কিন্তু সেখানে কাজ করতে পারবেন। হ্যাঁ, এবং হিউজ বা সারা বিশ্বে এই রিসার্চের জন্য মানে হিউজ ইয়ে রয়েছে আর কি, ভ্যাকেন্সি রয়েছে, সেগুলোতে আপনি করতে পারবেন। এবং বাংলাদেশেও কিছু নন গভর্নমেন্ট কিছু ইয়ে রয়েছে, হ্যাঁ, সেগুলোতে আপনি ধরেন যে কাজ করতে পারছেন খুব ভালোভাবে। তো এই রিসার্চ এবং আপনার এই প্রফেশনটা, হ্যাঁ, এই প্রফেশনটা কিন্তু একটা মানুষের মধ্যে যে এই যে ট্রিটমেন্ট প্রদান করার ক্ষেত্রে খুব একটা এভিডেন্স হিসেবে কাজ করে, যে একটা একটা রোগের আহ, এই যে ট্রিটমেন্ট আপনি প্রদান করবেন, হ্যাঁ, তো এই যে দেখা যাচ্ছে যে 1800 1894 সালে কিন্তু প্রথম এই বিষয়টা নিয়ে গবেষণা শুরু হয়। যেহেতু এরপর দেখা যাচ্ছে এটা কিন্তু একটা গবেষণামূলক মানে ইয়ে প্রফেশনাল। তো একটা ট্রিটমেন্ট প্রদান করতে গেলে আপনার অবশ্যই সেটার এভিডেন্স থাকতে হয়। তো এভাবে কিন্তু এই কি বলা হচ্ছে যে আপনার রিসার্চের গুরুত্বটা খুবই মানে বেশি।
এবং এটা নিয়ে আপনি পরবর্তীতে এই গবেষণার মাধ্যমে আপনি বিভিন্ন বাইরের দেশে দেখা যাচ্ছে যে আপনি খুবই একটা কাজের ক্ষেত্রে বা আপনার হাই ডিগ্রির ক্ষেত্রে আপনি অনেক মানে ফ্যাসিলিটি পাবেন আর কি। হ্যাঁ, তো এটাই। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, ফিজিওথেরাপি গ্রাজুয়েশন কোর্স মানে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি কমপ্লিট করার পরে কাজের জন্য কি কি স্কোপ রয়েছে? ফিজিওথেরাপি গ্রাজুয়েশন কোর্স কমপ্লিট করার পরে বিভিন্ন স্কোপ রয়েছে, কিন্তু যেমন দেখা যাচ্ছে যে আপনার একজন ফিজিওথেরাপিস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করার পর বিভিন্ন হসপিটালে কিন্তু ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট হিসেবে মানে হচ্ছে যে সেখানে অংশগ্রহণ করতে পারে, ইনভলভ হয়ে থাকে। এছাড়াও দেখা যাচ্ছে আপনার সে যেহেতু রিসার্চ নিয়ে একটা হিউজ ইয়ে করে আসে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন ইনস্টিটিউট গুলাতে, রিসার্চ ইনস্টিটিউট গুলাতে সে কিন্তু রিসার্চার হিসেবে মানে অংশগ্রহণ করতে পারে। এছাড়াও বিভিন্ন আমাদের যেমন হচ্ছে যে বাইরের দেশে কিন্তু অনেক স্কোপ রয়েছে এবং চাহিদা রয়েছে ফিজিওথেরাপিস্টের। দেখা যাচ্ছে বিভিন্ন উন্নত দেশগুলোতেও কানাডা, ইউএসএ, লন্ডন, এই দেশগুলোতে আমাদের অনেক সিনিয়ররা কিন্তু সেখানে রয়েছেন। তারা হিউজ মানে সম্মান নিয়ে তারা সেখানে প্র্যাকটিস করছেন, এবং স্বাধীন স্বতন্ত্র ভাবে প্র্যাকটিস করছেন। তো সেগুলোতে হচ্ছে যে একটা চাহিদা রয়েছে। তো এছাড়াও দেশে আমাদের দেখা যাচ্ছে বিভিন্ন প্রাইভেট হসপিটাল গুলাতে কিন্তু ফিজিওথেরাপিস্ট মানে হচ্ছে যে সেখানে করা হয়, চাহিদা রয়েছে। এবং বিভিন্ন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে স্বাস্থ্য বিষয়ক, সেই প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু ফিজিওথেরাপিস্টের চাহিদা রয়েছে। হ্যাঁ, এবং আমরা যদি দেখি যে স্বাস্থ্য বিষয়ক যে বাইরের দেশের যে সংস্থাগুলো রয়েছে, যেমন হ্যান্ডিক্যাপ যদি বলি বা এই টাইপের যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো কিন্তু হিউজ চাহিদা ফিজিওথেরাপিস্টের। তো এছাড়াও আপনার দেখা যাচ্ছে যে বাংলাদেশে আমরা জানি যে প্রতিবন্ধী সাহায্য সেবা কেন্দ্র, এই প্রতিষ্ঠানগুলো কিন্তু আগে যদিও বাংলাদেশে প্রাইভেট ছিল, এখন কিন্তু গভর্নমেন্ট সেগুলোকে নিয়ন্ত্রণ করেন। এবং সারা আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত 103টা প্রতিষ্ঠান রয়েছে। তো সেগুলাতে কিন্তু প্রতিটা প্রতিষ্ঠানে একজন করে ফিজিওথেরাপিস্ট মানে হচ্ছে যে গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্ট রয়েছে। হ্যাঁ, তো এইগুলোতে মানে অবশ্যই খুব ভালো মানের তারা সম্মান নিয়ে সেখানে প্র্যাকটিস করে থাকেন। তো এবং এই এছাড়াও দেখা যাচ্ছে যে আপনি নিজে চেম্বার দিয়ে বা প্র্যাকটিস করতে পারছেন, আপনি হসপিটাল দিয়ে প্র্যাকটিস করতে পারছেন। হ্যাঁ, তো এরকম আর কি অনেক চাহিদা রয়েছে এবং অনেক ভ্যাকেন্সি রয়েছে, অনেক ফ্যাসিলিটি রয়েছে। হ্যাঁ, তো আশা করি আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত যেহেতু বিভিন্ন মেডিকেল হসপিটাল গুলোতে ফিজিওথেরাপি গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্টের পোস্ট সেভাবে ইয়ে করা হয়নি। তো ইনশাল্লাহ আমরা আশা করব যে সেটা আমাদের সরকার যদি চায় অবশ্যই সেটা আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ স্যার। স্যার, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি কমপ্লিট করার পর স্যার আমাদের হায়ার এডুকেশনের জন্য কি কি অপশন রয়েছে? হ্যাঁ, খুব ভালো কথা বলেছেন যে আসলে দেখা যাচ্ছে একটা বিষয় খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে একজন গ্রাজুয়েট বা ব্যাচেলর অফ ফিজিওথেরাপি কমপ্লিট করার পরে কিন্তু অনেক হায়ার এডুকেশন করার জন্য কিন্তু অনেক ইয়ে রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে সেটা মানে যে এরপর যে পোস্ট গ্রাজুয়েশন করার জন্য যে এতগুলো ভ্যাকেন্সি এত ইয়ে রয়েছে, তো তবুও কিন্তু এই প্রফেশনটাকে মানে এক একজন এক এক রকম ভাবে এক্সপ্লেন করে বা এই প্রফেশন কি, ডিপ্লোমা এই প্রফেশন কি, মানে এই বিষয়গুলো আসলে অনেকেরই অজানা। হ্যাঁ, তো দেখেন যে একজন ফিজিওথেরাপিস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে কিন্তু পোস্ট গ্রাজুয়েশনের জন্য দেখা যাচ্ছে তার কিন্তু মাস্টার্স অফ ফিজিওথেরাপি, হ্যাঁ, এছাড়াও কিছু পোস্ট গ্রাজুয়েশন কোর্স রয়েছে, দেশে বিদেশে অনেক মানে হচ্ছে যে কোর্স রয়েছে যেগুলো করা যায়। এবং এরপরে আপনার দেখা যাচ্ছে যে ডক্টর অফ ফিজিওথেরাপি,
হ্যাঁ, ডক্টর অফ ফিজিওথেরাপি কোর্স করার ইয়ে রয়েছে, যেটা খুবই ডিমান্ডেবল, এবং 3 বছর ধরে এই কোর্সটি কিন্তু পরিচালনা হয়ে থাকে, এবং 3 বছরের কোর্স, এটা খুব ভালো মানের একটা কোর্স, যেটা বাইরের দেশে খুবই ডিমান্ডেবল এবং খুবই ডিমান্ডেবল। হ্যাঁ, এরপর দেখা যাচ্ছে যে এটাতে কিন্তু পিএইচডি করা যায়, যেটা আপনার রিসার্চ নিয়ে একটা মানে এই রিসার্চ নিয়ে এটা বিষয়ে হিউজ পড়াশোনা করা হয়। তো পরবর্তীতে কিন্তু এই কোর্সটি মানে পোস্ট গ্রাজুয়েশন আপনার হচ্ছে যে রিসার্চ কি বলা হচ্ছে পিএইচডি করার এটা মানে অনেক ইয়ে রয়েছে আর কি। হ্যাঁ, তো এবং এই আরো অনেক কোর্স রয়েছে যে কোর্সগুলো করা যায়। তবে আপনার এই বিপিটি কমপ্লিট করার পরে এমপিটি, হ্যাঁ, ডক্টর অফ ফিজিওথেরাপি, তারপর হচ্ছে আপনার পিএইচডি, এই কোর্সগুলো অ্যাভেলেবল, এবং বাইরের দেশেও কিন্তু স্কলারশিপ নিয়ে বাইরের দেশেও কিন্তু এই কোর্সগুলো করা যায়। তো ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার জন্য। আশা করি যে আমাদের দর্শকদের অনেক কনফিউশন আজকে ক্লিয়ার হয়েছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দর্শকদের অবশ্যই জানা দরকার যে ফিজিওথেরাপি একটি প্রফেশনাল কোর্স, এবং এটি ফার্স্ট ক্লাস গ্রাজুয়েশন কোর্স, যেটাতে একজন পেশেন্টকে স্বতন্ত্রভাবে তার মানে তাকে রোগ নির্ণয় করে চিকিৎসা প্রদান করার সে দক্ষতা রাখে। ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের এই ফিজিওথেরাপি বিষয়ে ধারাবাহিক আলোচনার অনুষ্ঠানটি আপনারা দেখতে চোখ রাখুন প্রতি বৃহস্পতিবার রাত 10টার সময়। দেখতে চোখ রাখবেন আমাদের ফেসবুক পেজ বাংলাদেশ পেইন অ্যান্ড প্যারালাইসিস রিহ্যাবিলিটেশন সেন্টার বা আমাদের ইউটিউব চ্যানেল বিপিপি আরসিতে। আপনাদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আজকে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।